হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার বিজনেসও ভালো চলতেছে। প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেল গ্রো ওয়েলথ এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি এই মুহূর্তে যে স্টকটা নিয়ে কথা বলবো, সেই স্টকটা হচ্ছে সাপোর্ট। আমি গত কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। সো সেখানে বলেছিলাম যে যদি নির্দিষ্ট পরিমাণ কমেন্ট আসে তো আমি সাপোর্ট নিয়ে একটা অ্যানালাইসিস দিব। তো যে কারণে তবে যে যে কারণে আসলে আমি সাপোর্ট নেই, যে শেয়ারটা নেমে যদি চান, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ কমেন্টের কথা বলেছিলাম। অনেকে রিকোয়েস্ট করেছে, এই রিকোয়েস্টের কারণে আমি সাপোর্ট নিয়ে অ্যানালাইসিস করতেছি। আজকে আমি প্রথমে সাপোর্টের টেকনিক্যাল অ্যানালাইসিস, টেকনিক্যাল চার্ট কি বলে, দ্বিতীয়ত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল ডেটা বা আর্নিংস, অথবা অন্যান্য ফান্ডামেন্টাল যে ইন্ডিকেটর সেগুলো কি বলে সেগুলো নিয়ে ডিটেল কথা বলবো ইনশাল্লাহ। আমাদের ভিডিও শুরুর আগে আমি আমাদের ডিসক্লেমারটা বলে নেই। আমার এই ভিডিও শুধুমাত্র লার্নিং পারপাসে, এটা কোনো বাই অ্যান্ড সেল ইন্ডিকেট করে না। জাস্ট ডেটা যেটা বলবে সেটাই আমি এক্সপ্লেইন করব। বাই সেল নিজের উপরে। নিজে অ্যানালাইসিস করে জেনে বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে। ডিসকাশনের প্রথম পর্যায়ে আমি একটা চার্ট রেডি করে রেখেছি, এখানে দেখতে পারবেন। আমি প্রথমে চার্টটার যেটা সবচেয়ে মানে লোয়েস্ট বা বটম যেটা বলি আমরা, বটম হচ্ছে 20 টাকার লেভেলে। শেয়ারটা 20 টাকায় ছিল এই গত জুন মাসের, মানে 2025-এর জুনের 1 তারিখেও এই শেয়ারটা 20 টাকা ছিল। আর এখন এটা লাস্টে যেটা হয়েছে যে এটা 63 টাকা পর্যন্ত উঠেছিল, উঠে আবার ডাউন ট্রেন্ডে চলে এসেছে। এ নিয়ে তো আমার ফার্স্টের অবজারভেশন যেটা হচ্ছে যে 20 টাকা থেকে 63 টাকা, যেটা 3 গুণ। 1 বছরের ভিতরে একটা শেয়ারের প্রাইস 3 গুণ হয়ে যাওয়া, এটা আসলে মানে মানে নর্মাল গ্রোথ না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই শেয়ারটার প্রাইস 2008-এও বা 2009-এও, যখন আমাদের মার্কেট সবচেয়ে পিকে ছিল বা সবচেয়ে বুমে ছিল, সে সময় 158 টাকা ছিল। তো একটা শেয়ারের প্রাইস, যে শেয়ার 158 টাকা উঠতে পারে, সেটা 20 টাকা নেমে আবার 60 টাকা উঠতে পারে, এটাও স্বাভাবিক। এখানে আসলে মানে শেয়ার মার্কেট আপস এন্ড ডাউন থাকবেই। তো সেক্ষেত্রে যেটা আমি চার্ট অনুসারে বলতে পারি, শেয়ারটার বটম হচ্ছে 20 টাকা। ফার্স্ট রেসিস্ট্যান্স হচ্ছে 28 টাকার লেভেলে, প্রথম একটা রেসিস্ট্যান্স ছিল। সেকেন্ড রেসিস্ট্যান্স ছিল 40 টাকার লেভেলে, এটা এখানে সেকেন্ড রেসিস্ট্যান্স ছিল। এবং থার্ড রেসিস্ট্যান্সে 64 টাকা বা 63 টাকা, সেটা গিয়ে টাচ করে আবার ব্যাক করেছে। প্রথমে যেটা হয়েছে যে প্রথম রেসিস্ট্যান্স খুব অনায়াসে ব্রেক করেছে, সেকেন্ড রেসিস্ট্যান্সে গিয়ে ব্রেক করে আবার সেকেন্ড রেসিস্ট্যান্স কে রিটেস্ট করেছে, রিটেস্ট করে আবার থার্ড রেসিস্ট্যান্সে গিয়ে ব্যাক করেছে। এখন এটা উপরে যাবে কিনা এটা সময়ই বলে দিবে। বাট যেটা বর্তমান চার্ট অনুসারে যেটা হয়, যেটা এখানে আমি দেখতে পাচ্ছি, বোয়িঙ্গার ব্র্যান্ডের যে মিডল যে লাইনটা আছে, এটাকে সাধারণত আমরা স্টকটা আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে সেটার ইন্ডিকেটর হিসেবে হিসেবে ধরে থাকি আর কি। যতক্ষণ পর্যন্ত শেয়ারটা তার এই মিডল লাইনের উপরে থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা শেয়ারটাকে আপ ট্রেন্ডে ধরে নিই। আর যখন এই শেয়ারটা এই মিডল লাইনের নিচে ক্লোজিং দিবেন, তখন আমরা শেয়ারটাকে ডাউন ট্রেন্ড কনফার্ম করে সেটা ধরে নিই। বর্তমানে চার্ট অনুসারে যেহেতু শেয়ারটা বোলিঙ্গার ব্র্যান্ডের মিডল লাইনের নিচে ক্লোজিং দিয়েছে, আপাতত বলতে পারি যেটা আসলে ডাউন ট্রেন্ডের ট্রাই করতেছে। এবং নেক্সট পরবর্তী যে সাপোর্ট পাবে যেখানে, সেটা হচ্ছে 46 টাকার লেভেলে। এখন 50 টাকা আছে, 46 টাকার লেভেলে শেয়ারটা সাপোর্ট পাবে, এবং এটা যে ধাম করে ফল করবে এমনটা না। এখানে সাপোর্ট পেয়ে আবার কিছুদিন সাইডে মুভমেন্ট করতে পারে, যেটা নর্মাল একটা শেয়ারের বৈশিষ্ট্য। যেমন এখানে দেখেন শেয়ারটা এখানে টাচ করে নিচে ক্লোজিং দিয়ে কিন্তু আবার ফিরে এসেছে, আবার কিন্তু উপরের লাইনে অনুসারে মুভ করেছে। এখানে দেখেন সবসময় শেয়ারটা এই আহ যতদিন আপ ট্রেন্ডে ছিল, মিডল লাইনের উপরে ছিল। এটাই হচ্ছে মানে টেকনিক্যাল অ্যানালাইসিসের বোলিঙ্গার ব্যান্ড ইন্টারপ্রিটেশন। যতক্ষণ পর্যন্ত শেয়ারটা তার মিডল লাইনের উপরে থাকে, ততক্ষণ পর্যন্ত শেয়ারটা আপ ট্রেন্ডে থাকবে, এবং মানে আপ ট্রেন্ডে যাবে, এটা বোঝা যায়, মানে বলা যায় আর কি। যখনই এই মিডল লাইন থেকে নিচে আসবে, এখানে কিন্তু এসে একটা সিগন্যাল দিয়েছিল
তারপরে আবার যে রিটেস্ট করে আবারও নিচে চলে এসেছে। সো এটা হচ্ছে থিং। তো এখানে বোলিঙ্গার ব্যাট অনুসারে যেটা রিসেন্ট বলা যায় যে যেহেতু শেয়ারটা ডাউন ট্রেন্ডে চলে এসেছে, তো এই জায়গায় গিয়ে 46 টাকা 50 পয়সা বা 46 টাকায় গিয়ে শেয়ারটা একটা সাপোর্ট জোন পাবে, আপাতত পাবে। পরবর্তীতে কি হবে এটা পরবর্তীতে বলা যাবে। আর আরএসআই খুবই উইক, উইক থেকে উইকও তো আর হচ্ছে, মানে প্রথমে উইক ছিল, আর একটু উইক হচ্ছে, আবার উইক হচ্ছে, এখন এটা ওভারসোল পজিশনে চলে যাচ্ছে আর কি। এটা যদি ক্লোজ করে এই জন্য চলে যায়, এই জন্য গেলে আমরা বলি ওভারসোল পজিশন। আর ম্যাকডি গতদিন একটু, মানে গতদিনের আগের দিন একটু ধরার চেষ্টা করেছিল যে হ্যাঁ শেয়ারটা হয়তো আবার একটু সাপোর্ট নেবে, কিন্তু লাস্ট মার্কেটে এটা বলেতেছে না, আসলে আপাতত সাপোর্ট নিচ্ছে না। আর লাস্টে যেটা বলতে পারি যে আমরা ইএমএ ক্লোজ যেটা বলি আর কি, এটাও অনেক সময় ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হয়। ইএমএ ক্লোজের যতক্ষণ পর্যন্ত এই আহ, এই ইয়েলো লাইনের উপরে থাকবে, আমি ইয়েলো লাইনটাকে হচ্ছে যে মানে ফর শর্ট টার্ম অ্যান্ড ব্লু লাইনটা ফর লং টার্ম, যতক্ষণ পর্যন্ত এই শেয়ারটা এই ইয়েলো লাইনের উপরে ক্লোজিং দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা শেয়ারটাকে আপ ট্রেন্ড বলতে পারি। যখন শেয়ারটা এই ইয়েলো লাইনের নিচে ক্লোজিং দিচ্ছে তখন বলতে পারি শেয়ারটা ডাউন ট্রেন্ড নিচ্ছে বা ধরতেছে। এখানে ইয়েলো লাইন এবং ব্লু লাইন দুটাই ক্রস করে ফেলেছে, অর্থাৎ শেয়ারটা অলরেডি কনফার্ম করেছে যে শেয়ারটা ডাউন ট্রেন্ডে যাচ্ছে ফর শর্ট টাইম। তো ডাউন ট্রেন্ডে যাওয়ার পরে এখানে মানে ক্যান্ডেল অনুসারে যেটা বলতেছে যে এটা পরবর্তী সাপোর্ট, যেখানে একটা স্ট্রং সাপোর্ট পেতে পারে, এই যে এখানে 46 টাকার লেভেলে যেটা বললাম যে 46 টাকা বা 47 টাকার লেভেলে একটা সাপোর্ট পাবে বা সাপোর্ট নেওয়ার সম্ভাবনা আছে বেসড অন বোলিং আর ব্রান। বাট চার্ট অনুসারে এটা স্ট্রং সাপোর্ট জোন হচ্ছে 43 টাকা, তো এই জায়গায় গিয়ে একটা স্ট্রং সাপোর্ট পাবে এবং এখানে কিছুদিন সাইডে মুভ করতে পারে বেসড অন মার্কেট মুভমেন্ট এন্ড আদার থিং। পরবর্তীতে কি হবে এটা পরবর্তীতে বলতে হবে। বাট আপাতত মনে হচ্ছে যে যদি এই 47 টাকার লেভেলে সাপোর্ট ধরে ফেলে এবং কিছুদিন স্টে করে হয়তো এখানেই ওয়েট করতে পারে। বাট যদি এটাকেও ব্রেক করে ফেলে তাহলে এটার নেক্সট সাপোর্ট হচ্ছে যে 43 টাকার লেভেলে। সো বেসড অন চার্ট ঠিক সেম ভাবে আরএসআই এবং ম্যাকডিও একই ইন্ডিকেট করতেছে। যদি শেয়ারটা ফান্ডামেন্টাল দেখি, সো ফান্ডামেন্টাল ডাটা এটা বেসড অন স্টক অ্যানালাইসিস, ওনারা বিভিন্ন সোর্স থেকে ডাটা কালেক্ট করে থাকে। তো এই 2021-এ শেয়ারটা 164 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছিল, 2276 কোটি টাকা, 23-এ 182 কোটি টাকা, মানে একটা গ্রোথ ছিল আর কি, অল্প হলেও একটা গ্রোথে ছিল। 24-এ মোটামুটি 18% গ্রো করে রেভিনিউ, এন্ড 25-এ এসে শেয়ারটা হিউজলি গ্রো করে 238%। এটা একটা মানে সামথিং ডিফারেন্ট আউটলায়ার। সো হিউজলি গ্রো করে, এবং 26-এ এসে কিন্তু শেয়ারটা একটু ফল করে, মানে রেভিনিউটা একটু ফল করেছে আর কি। রেভিনিউ এর সাথে কস্ট অফ গুডস সোল্ড বেড়েছে। যদি গ্রোস প্রফিট দেখি, গ্রোস প্রফিট 2021-এ 84 কোটি টাকা ছিল, সেটা 2025-এ এসে 19 কোটি টাকা, না 192 কোটি টাকা, আর 2026-এ এসে 159 কোটি টাকা আর কি। সো এখানে গ্রোস প্রফিটেও একটা গ্রোথ আছে, মানে 21 থেকে 21-এ যে গ্রোস প্রফিট ছিল সেখান থেকে লাস্টের দিকে গ্রোস প্রফিট একটু বেশি, মানে বেশি মানে ভালোই বেশি আর কি। অপারেটিং ইনকাম এটা 21-এ 61 কোটি টাকা ছিল, সেটা 2025-এ 14 কোটি টাকা, এবং 2026-এ আহ 2025-এ 146 কোটি টাকা, আর 2026-এ এসে 118 কোটি টাকা। সো যেটা প্রথমে 61 কোটি টাকা ছিল সেটা 118 কোটি টাকা, সো ইটস গুড, মানে ডাবল। অপারেটিং ইনকাম আগের থেকে ডাবল হয়েছে গত 5 বছরে। আর নেট ইনকাম, যেটা নেট ইনকামটা ছিল 18 কোটি টাকা, সেটা শেষ বছরে 50 কোটি টাকা। সো এখানেও প্রায় মানে নেট ইনকাম বেড়েছে, সো সো 2 গুণের বেশি বেড়েছে। তো এইটা, এই যে রিসেন্ট যে প্রাইস হাইক দেখলাম আমরা যে শেয়ারটার প্রাইস বাড়তেছে, সো এই গ্রোথটা শেয়ারের প্রাইস ইনক্রিজটাকে জাস্টিফাই করে। তো শেয়ারের প্রাইস বাড়ছে, যেখানে 49% গ্রোথ, এখানে 2% গ্রোথ, এখানে 42% গ্রোথ, এখানে 63% গ্রোথ, মানে 18 কোটি টাকা নেট ইনকাম থেকে সেই শেয়ারটার নেট ইনকাম 2025 ছিল 67 কোটি টাকা, এবং 2050-এ 2026-এ এসে 50 কোটি টাকা। সো এই যে গ্রোথটা, এই যেখানে প্রাইসের যে গ্রোথটা, এই গ্রোথটাকে জাস্টিফাই করে। তো শেয়ারের যে প্রাইস বেড়েছে এটা এটা স্পেকুলেটিভ বেড়েছে বা মানে রিজন ছাড়া বেড়েছে এটা বলা যাবে না।
শেয়ারের প্রাইস বেড়েছে এবং শেয়ার প্রাইস বাড়ার সাথে এখানে একটা রিজন আছে, যেটা ফান্ডামেন্টাল যে গ্রোথটা, শেয়ারের যে ফান্ডামেন্টাল গ্রোথ, শেয়ারের ফান্ডামেন্টাল গ্রোথ শেয়ারের প্রাইস গ্রোথকে জাস্টিফাই করে, সেটা এটা একটা ভালো জিনিস বা ভালো থিং। আর ইপিএস গ্রোথ, ইপিএস যেটা, ইপিএস 79 পয়সা থেকে লাস্টে 2 টাকা 13 পয়সা, আগের বছর ছিল 2 টাকা 85 পয়সা, মানে এখানে 42% এবং এখানে 63% একটা গ্রোথ ছিল। ওকে, তো এই গ্রোথটা শেয়ারের প্রাইসটাকে জাস্টিফাই করে। এখন শেয়ারের প্রাইস আগামীতে কোন দিকে যাবে এটা আসলে নিশ্চিত করে বলা যাবে না, কিন্তু আহ, আমি যেটা টোটাল অ্যানালিসিস করে দেখলাম যে শেয়ারটা যে 20 টাকা থেকে যে 60 টাকা পর্যন্ত প্রাইস এসেছে, এটার পিছে ফান্ডামেন্টাল রিজন আছে, ফান্ডামেন্টাল ব্যাকআপ আছে, এবং ফান্ডামেন্টাল ব্যাকআপের কারণেই শেয়ারটার প্রাইস বেড়েছে। কিন্তু শেয়ারটার প্রাইস বাড়তে কাউকে অনুঘটক হিসেবে কাজ করতে হয়। মানে সাধারণত যে কোনো শেয়ার, আজকে আমি যেটা বুঝতে পারতেছি যে শেয়ারের ফান্ডামেন্টাল ঠিক আছে, এটা সামওয়ান 1 বছর 2 বছর আগে বুঝতে পেরেছে, এবং যে বুঝতে পেরেছে সেই শেয়ারটাতে পজিশন নিয়েছে এবং সেই পজিশন নিয়ে এই ইনফরমেশনটা মার্কেটে ডিস্ট্রিবিউট করেছে এবং মার্কেটে একটা ডিমান্ড ক্রিয়েট করেছে, যেটা নর্মালি সব শেয়ারের ক্ষেত্রে হয়ে থাকে। তো এটাই হচ্ছে আজকের অ্যানালিসিস। এখন যাদের আছে তারা কি করবেন এটা এটা আপনারাই ডিসাইড করবেন, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু শেয়ারটা রিসেন্টলি একটা ডাউন ট্রেন্ড, মানে কারেকশন মোডে এসেছে, তো কারেকশন হয়ে হয়তো 47 টাকা পর্যন্ত বা 47 টাকা পর্যন্ত আসতে পারে। যদি এখানে সাপোর্ট না ধরে তাহলে এখানে 43 টাকার এখানে একটা অবশ্যই সাপোর্ট নেওয়ার কথা এবং কিছুদিন সাইডে মুভমেন্ট করার কথা। তো এটাই আপাতত ইন্টারপ্রিটেশন। পরবর্তীতে মার্কেট মুভমেন্ট এবং অন্যান্য ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ইন্ডিকেটর অনুসারে এটা বলা যাবে যে আসলে পরবর্তীতে কি হতে যাচ্ছে। সেটাই ডিসকাশন। ধন্যবাদ সবাইকে। আমি প্রতিদিন ভিডিও দেই না, সপ্তাহে 1 দিন 2 দিন ভিডিও দেই। যারা আমাদের সাথে সপ্তাহে অন্যান্য দিন টাচে থাকতে চান, আমার এই ফেসবুক প্রোফাইলটা ফলো করতে পারেন। আমি এখানে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট দিয়ে থাকি। সো সাথে থাকেন, কথা হবে ইনশাল্লাহ। সো আজকের মতো এই পর্যন্তই। সো ধন্যবাদ সবাইকে। কথা হবে অন্য কোনো ভিডিওতে।